আসসালামু আলাইকুম। ফানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আনসার বিদ্রোহ থেকে শুরু করে সচিবালয়ে আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচারের দোসর যারা এখনো ঘাপটি মেরে আছে তাদের উস্কানিতেই এসব হচ্ছে। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অপতথ্য ছড়িয়ে একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করছে। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত দেখুন জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। বিজয় দিবস উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দল। শ্রদ্ধা নিবেদন শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, 5 আগস্টের পর একটি দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না। কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আমরা তো প্রথমেই দেখলাম 5ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। দুপুরে চট্টগ্রামে অপর এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে যে সংকট, ভালো মানুষের অভাব হয়ে গেছে। এখানে নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, নতুন চিন্তায় নতুন বাংলাদেশ গড়তে হবে। এদিকে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের ভেতর থেকে স্বৈরাচারের দোসরদের সরাতে না পারলে কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না। এ সময় যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। এই যে আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না, খামাখাই হচ্ছে না। কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সচিবালয়ে বসে আছে। এত কষ্টের অর্জন, হাসিনার পতন, সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজনকে ইশারায় কথা বলে, এই বাতিলতা করে জাতিকে বিভক্ত করবেন না। ৭১ লাখো মানুষের রক্তের উপর দিয়ে যে সংবিধান রচিত হয়েছে সেটি পরিবর্তন নয়। যারা সংবিধানের অপব্যবহার করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান মির্জা আব্বাস। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সংখ্যাগুরু সংখ্যালঘু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি দুই ভাগে বিভক্ত করে দেশের জনগণকে শোষণ করেছে। আর কোনো বিভক্তি ও বৈষম্য সৃষ্টি করতে দেওয়া হবে না। রোববার রাতে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পথসভায় এসব মন্তব্য করেন তিনি। জামাত ইসলামী নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না উল্লেখ করে তিনি আরও বলেন, 5 আগস্টের পর নতুন ডাকাতরা ইসলামী ব্যাংক দখল করতে চেয়েছিল, ব্যাংক প্রেমীরা তা প্রতিহত করেছে। এ সময় তিনি ভোটার হওয়ার বয়স 17 বছর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে বলেছেন, শিশু, কিশোর ও যুবকেরাই আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তাই তাদের ভোট দেওয়ার সুযোগ দিয়ে কিছুটা হলেও কৃতজ্ঞতা প্রকাশ করে দায় শোধ করতে পারে জাতি। পরিবর্তনের পরে একদল অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তারা জিজ্ঞেস করলো, তোমরা কারা? বললো যে আমরা এখন ব্যাংকের দায়িত্ব নিতে চাই। তোমাদেরকে কে পাঠিয়েছে? তখন আর কোনো জবাব দেয় না। বোঝা গেল যে এরা ডাকাতের বেশে নতুন ডাকাত আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতি করতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র দেওয়া হবে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এটিকে সরকার বেসরকারি উদ্যোগ হিসেবেই দেখতে চায়। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম একথা বলেন।
তিনি জানান সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। বলেন যারা এটিকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। বলেন ঘোষণাপত্র প্রকাশ হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে প্রাইভেটলি যারা এটাকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। গত সরকারের পররাষ্ট্র নীতি নতজানু ছিল উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন বর্তমান সরকার যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয় তবে তা সংশোধন করা হবে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত বা পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বহির্বিশ্বের সাথে বাস্তবধর্মী সম্পর্ক রাখবে বলে জানান উপদেষ্টা। বিগত সরকারের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশ নয় বরং একটি দলকে প্রতিনিধিত্ব করেছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা যেটা চাই যে একটা প্র্যাগম্যাটিক রিলেশনশিপ থাকুক সবগুলো রাষ্ট্রের সাথে, যেটা প্র্যাগম্যাটিজম, এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা আগে যে অবস্থায় ছিল এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের অথবা বিভিন্ন কাল্টের রিপ্রেজেন্টেশনটাই মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু আমরা চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। এক ধরনের নতজানু একটা পররাষ্ট্রনীতি তারা নিয়েছে, আর আমাদের সরকারের জায়গা থেকে আমরা চেষ্টা করছি প্র্যাগম্যাটিজমের জন্য। যদি আমাদের কোনো রকম হটকারিতা বা কোনো রকম ভুল থাকে সেটা আমরা শুধরানোর চেষ্টা করি। একতরফা ও ডামি জাতীয় নির্বাচন, আউয়াল কমিশনের পদত্যাগ এবং নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ, সংস্কার কার্যক্রম, ইভিএম বিতর্ক, নতুন রাজনৈতিক দলে নিবন্ধন, এমন অসংখ্য ঘটনার বছর 2024। বছর জুড়ে ঘটে যাওয়া আলোচিত, সমালোচিত, বিতর্কিত সব ঘটনা প্রবাহ নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বিনা প্রতিদ্বন্দ্বিতা, রাতের ভোট, এরপর 2024 সালের প্রথম মাসে আওয়ামী লীগের বিপরীতে আওয়ামী লীগ দিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার নতুন রূপ দেখে বাংলাদেশ। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসার জন্য ডামি নির্বাচনে জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, কল্যাণ পার্টির মতো দল ছাড়া নির্বাচনে বৈধতা দিতে আসেনি বিএনপি সহ বড় দলগুলো। একটি ভুয়া নির্বাচন। দ্বাদশ জাতীয় নির্বাচনের মাত্র 7 মাসের মাথায় সবকিছু ওলটপালট এবং বিতর্কিত নির্বাচনের দায় নিয়ে আউয়াল কমিশনের পদত্যাগ। এর আগে বিএনপি সহ অন্যান্য দলের বিরোধিতা সত্ত্বেও 8,711 কোটি 44 লাখ টাকায় নতুন ইভিএম প্রকল্প হাতে নেয় আউয়াল কমিশন। ভোট কারচুপি ও যন্ত্রের সংরক্ষণ ব্যয় সহ বিভিন্ন কারণেই অনেকটাই গলার কাটা হয়ে দাঁড়ায় এটি। ঠিকমতো বোঝা যায় না, আলোর স্বল্প কারণে হতে পারে, অথবা বাটনগুলো স্পষ্ট না, এটার জন্য। 24 নভেম্বর দায়িত্ব নেয় নতুন নির্বাচন কমিশন। আশাবাদ জানায় বিতর্কমুক্ত, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন কমিশনকে ব্যাপক ক্ষমতা দিয়ে সংস্কার কমিশনের সুপারিশমালা প্রায় চূড়ান্ত হয়েছে। এতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, কমিশনের নিজস্ব কর্মকর্তা নিয়োগ সহ প্রস্তাবনা দেয়া হয়েছে। একটা অন্যতম লক্ষ্য হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ভারসাম্য সৃষ্টি করা, কিন্তু এটা নির্ভর করবে অনেক কিছুর উপর। রাষ্ট্রপতি যদি স্বাধীনচেতা হন, উনি যদি নিরপেক্ষ নির্দলীয় হন, তাহলে এটা সুফল বয়ে আনবে। বহুল আলোচিত ফ্লোর ক্রসিং, একই ব্যক্তির দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান, দুকক্ষ বিশিষ্ট সংসদের গঠনসহ বড় পরিবর্তনে অনেকটাই একমত সংবিধান সংস্কার কমিশন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বড় দলগুলোর চাওয়া অনুসারে রোডম্যাপ চূড়ান্ত না হলেও ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ ও রাজনৈতিক দলগুলোর নিবন্ধন জটিলতা শেষেই আগামী বছরের শেষ সময়ে তফসিল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। বিগত 3টি সংসদ নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, কারণ তারা ভোট দিতে পারেনি, তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধিও আসেনি এই সংসদে। এবার নতুন করে ঘুরে দাঁড়ানোর বাংলাদেশে তারা চাইছেন যে মানুষগুলোকে তারা পছন্দ করবেন তারাই আসবেন এই সংসদে, তাদের জন্য কথা বলবেন, দেশের জন্য কথা বলবেন
সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিজ্ঞান চর্চার অনুপ্রেরণা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে সারা দেশের বিজ্ঞানপ্রিয় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে 2 দিনের ইবনে আল হাইসাম সায়েন্স ফেস্ট 2024। ইসলামের ছাত্র শিবির আয়োজিত এই ফেস্টে বসেছে শতাধিক স্টল। গতকাল শুরু হওয়া এই মেলা চলবে আজও। সাদরিনা খন্দকারের রিপোর্ট। অপটিক্সের জনখ্যাত বিখ্যাত মুসলিম আলোক বিজ্ঞানী ইবনে আল হাইসামের নামে আয়োজিত এই বিজ্ঞান উৎসব আলোকিত হয় হাজারো তরুণদের পদচারণায়। খুদে বিজ্ঞানীদের আবিষ্কার ও সৃজনশীল চিন্তাভাবনা দেখা যায় ব্যতিক্রমী এই উৎসবে। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ব্যস্ত ছিল তাদের আবিষ্কার তুলে ধরায়। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের দেশের বন্যা সমস্যাকে আমরা মোকাবিলা করতে পারবো। এই রোবটটি একটি টোটালি গার্ডিয়ান হিসেবে ব্যবহার করা হয়েছে। এই রোবটে বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে, যেমন এই লেজার নেটওয়ার্কিং মোবাইল ফোনের যে মাধ্যমটা সেটা হচ্ছে সোলার এবং লেজারের মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার করব উইদাউট ইলেকট্রিসিটি। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো অভিভূত করে বিচারক প্যানেল সহ উপস্থিত সবাইকে। এই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে আয়োজনটা, এই আয়োজনটার সাথে এদেরকে পরিচয় করানোর জন্যই মূলত এখানে নিয়ে এসেছি। ওরা এই প্রযুক্তি দেখে ওরাও উদ্বুদ্ধ হয় যে আমরাও ভবিষ্যতে এমন কিছু করতে চাচ্ছি। বিশেষ করে যে এআই প্রযুক্তিগুলো আছে বা রোবট বা যেসব মডেল প্রজেক্টগুলো আছে ওইগুলো অনেক ভালো লাগতেছে আমার কাছে। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী ও বইমুখী করে গড়ে তুলতে ইসলামী ছাত্র শিবির কাজ করছে বলে জানালেন সংগঠনটির সভাপতি। যে ছাত্রদেরকে কিভাবে পড়ার টেবিলে নিয়ে আসবে, ছাত্ররা কিভাবে গবেষণামুখী হবে, ছাত্ররা আরো কিভাবে মেধাবী হয়ে গড়ে উঠবে, সেই সংস্কারটা ইসলামী ছাত্র শিবির চাই। আমাদের এই আয়োজনটা তার আরেকটি মেসেজ বহন করে বলে আমরা মনে করি। এই প্রথম প্রায় 340টি দল অংশগ্রহণ করে এই মেলায়। প্রথম দিনের সমাপনীতে পুরস্কৃত করা হয় বিজয়ীদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের ব্যাংক ও আর্থিক খাতের ব্যর্থতার জন্য একক কোনো গোষ্ঠী দায়ী নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনজুর। ব্যাংক খাত ঠিক করতে সংশ্লিষ্ট সব পক্ষের নৈতিকতাবোধ নিশ্চিতের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। রোববার সকালে রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। হাসানুল শাওনের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সীমাহীন অনিয়ম ও অব্যবস্থাপনার শিকার দেশের ব্যাংক খাত থেকে লুট হয়েছে লাখ লাখ কোটি টাকা। আর অতীতের সব পরিসংখ্যান ভেঙে দিয়ে গত 15 বছরে তো অনিয়ম দুর্নীতির মাত্রা ছাড়ায় বহুগুণ, যেখানে লুট হওয়া অর্থের বেশিরভাগই পাচার হয়ে গেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রতিষ্ঠার 50 বছর উদযাপনের অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানালেন, দেশের ব্যাংক ও আর্থিক খাতের অনেক অর্জনের পাশাপাশি ব্যর্থতাও কম নয়। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে। তো যাই হোক, এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয়নি, সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। যে কোনোভাবে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে হবে বলেও জানান তিনি। ব্যাংকিং খাতে সেখানে নৈতিকতা বোধটাকে আরেকটু গভীরতা করতে হবে এবং এইখানে দায়বদ্ধতাও সৃষ্টি করতে হবে। ডিপোজিটরের স্বার্থ, বিনিয়োগকারীদের স্বার্থ যদি আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু স্পিড অফ প্রোগ্রেস সেটা কিন্তু হতে পারবে না। এছাড়া অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের ব্যাংকারদের মানসিকতার পরিবর্তনের তাগিদ দেন গভর্নর। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।